হ্যালো গাইজ, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। প্রায় 2 সপ্তাহ পরে আবার আমি অ্যাক্টিভ হলাম। কিছু কাজের জন্য বা পার্সোনাল কিছু কাজের জন্য আমি ব্যস্ত হয়ে গিয়েছিলাম। তো আমাদের লাস্ট যেটা হয়েছিল সেটা প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক এজের ওপরে আমরা আলোচনা করছিলাম, কিন্তু ডিটেলসে আমরা এখনও যাইনি। তা প্রথম যে বিষয়ের ওপর আমরা আলোচনা করব সেই বিষয়টা আমি বলে দিচ্ছি। প্যালিওলিথিক এজ, হান্টার্স অ্যান্ড ফুড গ্যাদারার্স। এই এজে আমরা কি পড়ছি, পড়ার আগে ভালো করে সবাই বুঝে নিও যে আমরা কি পড়ছি আর আমরা কেন পড়ছি, যাতে আমরা যখন পড়বো সেই সম্পর্কে একটা পিকচার আমাদের সামনে চলে আসে এবং আমাদের বুঝতে সুবিধা হয়। প্যালিওলিথিক এজ অর্থাৎ হান্টার্স আর ফুড গ্যাদারার্স মানে এই সময় মানুষেরা শিকার করত এবং খাবার সব সংগ্রহ করত। বোঝা গেল? তা প্যালিওলিথিক এজে সবথেকে আর্লিয়েস্ট পিরিয়ড মানে প্রথম পিরিয়ডের যদি আমি কথা বলি, সেটাকে স্টোন এজ হিসাবে আমরা বলেই দিয়েছি আগের থেকে, যে এটা স্টোন এজের বিভিন্ন পার্ট। প্রথম পার্টের নাম হচ্ছে প্যালিওলিথিক এজ। তা প্যালিওলিথিক এজে একটা গুরুত্বপূর্ণ লাইন তোমরা এখানে দেখতে পারবে, প্যালেস্টোসিন বলে একটা শব্দ রয়েছে এখানে। প্যালিস্টোসিন এজ বা প্যালিস্টোসিন পিরিয়ড, এই পিরিয়ডটাকে বলা হয় আইস এজ। কী হয়েছিল এই সময়টা? এই সময়টা আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার প্রত্যেকটা পার্টে এই যুগটা ছড়িয়ে পড়েছিল, স্প্রেড হয়েছিল। একমাত্র কোন জায়গাটা বাদ দিয়ে এইটা দেখে নাও, এক্সেপ্ট বলা রয়েছে অ্যালুভিয়াল প্ল্যান্স, মানে যেইখানে ইন্দু আর গঙ্গার মধ্যবর্তী অঞ্চলে একটা অ্যালুভিয়াল প্ল্যান্স ছিল, সেটা বাদ দিয়ে মোটামুটি সব জায়গাতেই এই সভ্যতা ছড়িয়ে পড়েছিল। আরও কোথায় কোথায় দেখে নাও, সাউদার্ন তামিলনাড়ু, হিলি এরিয়াস, ওয়েস্টার্ন ঘাটস, এই সব জায়গাগুলো বাদ দিয়ে মোটামুটি সব জায়গাতেই এই প্যালিওলিথিক এজটা ছড়িয়ে পড়েছিল। নেক্সট, প্রিহিস্ট্রিক পর্বে আমরা একটা গুরুত্বপূর্ণ পার্ট এখানে পাবো, যেখানে হোমো ইরেকটাস, এখানে মানুষের যে প্রথম আবির্ভাব হয়েছিল, এটা একটা বিজ্ঞানসম্মত নাম মানুষের। যেমন ধরো, মানুষের বিজ্ঞানসম্মত নাম হোমো স্যাপিয়েন্স, কিন্তু প্রথমে যেই স্পেসিস মানে যেই মানব জাতি এখানে এসেছিল তার নাম হোমো ইরেকটাস। এরা কোনো ধরনের কোনো ল্যাঙ্গুয়েজ বলতে পারতো না। এরা কি করতো? এরা সবসময় সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতো আর বিভিন্ন সাউন্ড এরা ব্যবহার করতো। তা এর মাধ্যমে এরা এদের সভ্যতা বা এই সময়টা, এই প্যালিওলিথিক যুগটা, এরা এইভাবে তাদের নিজেদের মধ্যে সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করে বা সাউন্ড ইউজ করে নিজেদের মধ্যে কথা বিনিময় করত। নেক্সট পার্টটা দেখে নাও, ওয়ে অফ লাইফ অ্যান্ড মেন ক্যারেক্টারিস্টিক্স। কী কী লাইফ রয়েছে এখানে? এই জায়গাটায় রয়েছে প্যালিওলিথিক এজে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা শব্দ, নেগ্রিটো রেস। এই যে নেগ্রিটো রেস মানে হচ্ছে এই সম্প্রদায়ের মানুষেরা এইখানে এই সময় থাকতো, মানে প্যালিওলিথিক যুগে সময় এই নেগ্রিটো রেসের মানুষেরা থাকতো। এরা কোথায় কোথায় থাকতো? ওপেন এয়ারে, রিভারে, কেভসে, রক শেল্টার্সে, এই সব জায়গায় এরা বসবাস করতো ম্যাক্সিমাম জায়গায়। এবং এরা কি করতো? ফুডটাকে গ্যাদারিং করতো, খাবারটাকে সব সঞ্চয় করে কি করতো? মানুষের জন্য রাখতো, রেখে যাতে তারা পরবর্তীকালে সেই খাবারটা সবাই একসঙ্গে মিলে খেতে পারে। অনেকটা এইরকম আইডিয়া তারা করেছিল। এবং এরা কি করতো দেখে নাও, এরা হান্টিং করতো এবং গ্যাদার করতো কি? ফ্রুট আর ভেজিটেবল এরা গ্যাদার করে রাখতো একসঙ্গে। নিচের এই পার্টটা দেখা যাচ্ছে, নিচের পার্টে লেখা রয়েছে যে পয়েন্টে কী কী দেওয়া রয়েছে, মানে এই সময় কোন কোন টুল ব্যবহার করা হতো। প্যালিওলিথিক টার্মটা কী করে এলো দেখে নাও। এটা প্যালিও শব্দ থেকে এলো, গ্রিক শব্দ মানে ওল্ড, আর লিথিক শব্দ থেকে এলো মানে স্টোন, মানে ওল্ড স্টোন এজ। আমরা এটাকে ভাঙলে এটা এরকম করেই আমরা পাই। আর এই সময় কোন ধরনের মানুষ বসবাস করতো, যেমন হোমো ইরেকটাস, বা এই সময় তারা কিভাবে নিজেদের মধ্যে ভাব বিনিময় করতো, সাইন ল্যাঙ্গুয়েজ বা সাউন্ড ওয়ার্ডের মাধ্যমে, এই কথাগুলোই এখানে লেখা রয়েছে। নেক্সট পার্টে আমরা চলে যাচ্ছি। নেক্সট পার্টে দেখে নাও। নেক্সট পার্টে বিষয়টা হচ্ছে, দেখা যাচ্ছে কিনা দেখে নাও ভালো করে। এবার দেখা যাচ্ছে, একটু অসুবিধা হচ্ছে, সরি, না দেখা গেলে বলে দিও। ওয়ে অফ লাইফ মেন কারণ, এই জায়গাটা দিয়ে আমরা এখন রয়েছে। এই পয়েন্টটাতে কি বলা হচ্ছে? এটা বলে হচ্ছে এই সময় এগ্রিকালচারে কোনো নলেজ ছিল না। কিসের নলেজ ছিল না দেখে নাও এখানে, হাউস বিল্ডিং, এগ্রিকালচার, পটারি,
বা এনি মেটাল, যা কোনো কিছু মেটাল তুমি তৈরি করছো, হাউসটা কীভাবে তৈরি করতে হবে এর সম্পর্কে কারোর কোনো আইডিয়া ছিল না। কিন্তু এই সময় এর পরবর্তী যদি আমি একটা স্টেজ দেখি, পরবর্তী স্টেজে দেখব মানুষ আস্তে আস্তে ফায়ার অফ নলেজ নলেজ অফ ফায়ার, মানে ফায়ারের নলেজ আস্তে আস্তে পাওয়া শুরু করেছিল এই পার্টটায়। আপার প্যালিওলিথিক পর্বে আমরা যদি যাই, আমরা তখন দেখব সেখানে কী এভিডেন্স পাওয়া গেছে, ফর্ম অফ পেইন্টিংস, মানে মানুষ পেইন্টিং করা শুরু করে দিয়েছিল। এইখানে আর একটা জিনিস লক্ষ্য করবে তোমরা, এই পিরিয়ডের সময় স্টোনগুলো কীরকম সাইজে ছিল। স্টোনের ছবিগুলো সবাই দেখতে পাচ্ছ। আশা করছি আমি বলেছিলাম যখন ভিডিওর শুরুতে, প্রত্যেকের কাছে যেন পুনাম দালাল দাহিয়ার বইটা থাকে। এই বইটা থাকলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং তোমরা যখন এই ভিডিওটা দেখবে, ভিডিওটা দেখার পরে যখন পড়বে, পড়ায় অনেক তোমাদের সুবিধা হবে। এই জন্যই বাংলা ভাষায় ভিডিও করছি। প্লিজ আমার ভিডিওটাকে ট্রাই করবে যতটা সম্ভব স্প্রেড করার, যতটা সম্ভব শেয়ার করার, লাইক করো এবং সাবস্ক্রাইব চ্যানেলে আমার একদমই হচ্ছে না। প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করো যতটা সম্ভব, ভিডিওগুলোকে ছড়িয়ে দাও, কারণ এটা এডুকেশনাল পারপাসের জন্যই আমি ভিডিওটা তৈরি করছি। প্লিজ। আনপলিশড, আনড্রেসড আর রাফ স্টোন, সেখানে কী বলা হচ্ছে, যে স্টোনগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো কিন্তু দেখে নাও ততটা পলিশিং করা হচ্ছে না, বা সুন্দর করে যে কেটে কুটে সুন্দর করে যে একটা স্টোন তৈরি করবো, স্টোন দিয়ে কাজে লাগাবো, সেইটা কিন্তু প্যালিওলিথিক যুগের মানুষের ধারণা ছিল না। এখানে হাতের যে মানে হ্যান্ড অ্যাক্সগুলো, ক্লেভারার্স, চোপার্স, ব্লেজ, বিউরিন, স্কেপ, এই লাইনগুলো দেখছো, এগুলো কি করা হচ্ছে, এগুলোর মানে হচ্ছে মানে কোনো কিছু কাটা, তুমি কোনো কিছু ফল টল কাটছো বা কোনো কিছু কাটছো, ব্লেডের মতো ব্যবহার করছো, সেই হিসাবে আমরা এগুলোকে ব্যবহার করতে পারি। মানে এদের যে স্টোনগুলো ছিল ততটা উন্নত ছিল না। এই কথা বলার অর্থ হচ্ছে এটাই, যে ততটা উন্নত ছিল না, তত ওরা মানে ডেভেলপ করতে পারেনি। এই স্টোন টুলসে আমরা একটা দেখতে পাচ্ছি যে হার্ড রক, এই কোশ্চেনটা দেখে নাও, হার্ড রককে কী বলা হয়, বলা হয় কোয়ার্টজাইট। হার্ড রককে আমরা এখানে কি বলি, কোয়ার্টজাইট বলি। প্যালিওলিথিক যুগে মানুষদের কি বলা হয়, কোয়ার্টজাইট ম্যান ইন ইন্ডিয়া। খুব ভালো কোশ্চেন এটা। কোয়ার্টজাইট ম্যান ইন ইন্ডিয়া কোন যুগের মানুষকে বলা হয়, প্যালিওলিথিক যুগের মানুষকে বলা হয়। ভালো করে দেখতে পাচ্ছ যে এইগুলো হচ্ছে প্যালিওলিথিক টুলস, ততটা উন্নত ছিল না, এই পার্টগুলো ততটা উন্নত ছিল না যতটা উন্নত হওয়া উচিত, কারণ যুগ যেহেতু প্রথম শুরু হচ্ছে সেহেতু ততটা ওরা ডেভেলপ করতে পারেনি। নেক্সট পার্টে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্যালিওলিথিক এজে আমরা তিনটে ফেজ দেখতে পাবো। তিনটে ফেজ কী কী দেখতে পারবো, তিনটে ফেজ ভালো করে বুঝে নাও। আমি ভালো করে পুরোটা খুলে দিচ্ছি বইয়ের পাতাটা। তিনটে ফেজ কী কী রয়েছে। প্রথমে হচ্ছে আর্লি ফেজ অথবা লোয়ার প্যালিওলিথিক ফেজ। এখানে কি হয়েছিল, এখানে হ্যান্ড এক্স মানে হাতের বিভিন্ন হাতে তৈরি বিভিন্ন যে তোমার পাথরের হাতিয়ার, চোপার্স, ক্লেভার্স, এগুলো কি করা হতো, এইগুলোর অ্যাকচুয়াল ব্যবহার কী ছিল। ধরো ডিগিং করা, মাটি খোঁড়া, চপিং করা, কাটা, স্কিনিং করা, কোনো কিছুকে মানে তুমি সাইজ করছো ঠিকঠাক করে। কিন্তু এই টুলগুলো ছিল অনেক বড় বড়। এর প্রবলেম কী ছিল, রাফ অ্যান্ড হেভি, মানে এইগুলো এত বড় বড় টুল ছিল যে তুমি এই টুলগুলো নিয়ে বেশি কিছু করতে পারতে না, মানে অনেক যে সুন্দর করে ডিজাইনিং এগুলো তুমি করতে পারবে না। মিডিল প্যালিওলিথিক যুগে দেখো কি বলা হচ্ছে, এই সময় কী হতো, ফ্লেক্স ব্যবহার হয়েছিল। ফ্লেক্স মানে কি, মানে চমকানো। ফ্লেক্স মানে মেড অফ ফ্লেক্স। কী হয়েছিল আমি তোমাকে পুরো ডিটেল বলে দিচ্ছি। বলছে এইখানে স্ক্র্যাপার্স, বোরার্স, পয়েন্টস, ব্লেড লাইক টুলস, এই টুলগুলো ছোট এবং হ্যান্ডেক্সের জন্য আদা। এইখানে কি বলা হচ্ছে আমি তোমায় বলেছি, লাইন বাই লাইন যেহেতু পড়ছি আমি, আমার এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে তোমাদের লাইন বাই লাইন পড়ানো এবং পড়িয়ে সেই জিনিসটাকে ভালো করে বোঝা, যে ভিডিওর মধ্যে কী মানে চ্যাপ্টারের মধ্যে কী রয়েছে পাই টু পাই, যাতে কোশ্চেন অ্যান্সার করতে তোমাদের সুবিধা হয়। তা এখানে বলা হচ্ছে এই যে বেরিল প্যালিওলিথিক যুগে স্টোনগুলো কীরকম ছিল, ছোট ছোট ছিল, অনেক এরকম মানে ব্লেডের মতো ছিল অনেকটা। তুমি এর মাধ্যমে কী করতে পারতে, খুব সহজে যে কোনো জিনিসকে কাটতে পারতে। যেমন আগেরগুলো কী ছিল, আগেরটা ছিল অনেক রাফ অ্যান্ড হেভি, মানে অনেক বড়, যেমন আগে তুমি ওপরের ছবি দেখতে পাচ্ছি আমরা। কিন্তু এই যুগের যে পাথরগুলো ছিল সেগুলো অনেক ছোট ছিল, এতে কাটতে এবং যে কোনো কাজ করতে সুবিধা হতো। এবার হচ্ছে লেট বা আপার প্যালিওলিথিক যুগে কী বলা হচ্ছে, এই সময়ে টেকনোলজি কী হয়েছিল, এই যুগে এই দাঁড়িয়ে টেকনোলজি আস্তে আস্তে উন্নত হতে শুরু করলো, ধীরে ধীরে, কিন্তু তাড়াতাড়ি হয়নি। তা এই সময় দেখো একটা লাইন বলছে ইনোভেশন ইন টুলস, মানে টুলের ওপর ইনোভেশন হলো।
প্যারাল সাইডেড ব্লেডস, মানে এবার দুদিকে ব্লেডের মতো ধারযুক্ত টুল তৈরি হলো এবং এর মাধ্যমে আমরা কি করতে পারলাম, খুব সহজে যে কোনো কাজ করতে পারলাম। যেমন ধরো এখানে একটা ইনস্ট্যান্ট দেওয়া রয়েছে বিউরিন টুলস, মানে বোন টুলস, এটা বিউরিন টুলস বলে দিয়েছি ভুল করে। বোন টুলসের মাধ্যমে আমরা কী করতে পারছি, খুব সহজে যে কোনো জিনিসকে কাটাকাটি করতে পারছি এবং যে কোনো জিনিস আমাদের কাছে সহজে আমরা তার উপরে কাজ করতে পারছি। বোঝা যাচ্ছে? যদি বুঝতে না পারো কমেন্ট সেকশানে অবশ্যই জানিও, যদি কোনো কিছু প্রবলেম হয় কমেন্ট সেকশানে জানিও, এবং আমি এখানে আমার নাম্বারও দিয়ে দেবো, এবং যে যা অসুবিধা হবে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপেও আমাকে জানিয়ে দিতে পারো, যাতে আমি তোমাদের প্রবলেমগুলো বুঝতে পারি। নেক্সট কী বলছে, কোথায় ফাউন্ড হয়েছে এই লোয়ার প্যালিওলিথিক যুগটা? লোয়ার প্যালিওলিথিক যুগ সোন রিভার, সোহান রিভার, খুব ইম্পর্টেন্ট পার্ট এগুলো। সোন রিভার, সোহান রিভারের ভ্যালিতে আমরা দেখতে পাই। আর কোথায় দেখতে পাই? কাশ্মীর, তারপর যে থর ডিজার্ট দেখতে পাচ্ছ, দিদওয়ানা রাজস্থান, থর ডিজার্টে। হিরান ভ্যালি, খুব ইম্পর্টেন্ট নাম, গুজরাটে। রক শেল্টার্স অফ ভীমবেটকা এখানে দেখতে পাই, মধ্যপ্রদেশে এটা। বেলান ভ্যালি, মির্জাপুরে, ইউপি, উত্তরপ্রদেশ। নেক্সট আমরা কি দেখছি, এটা আমরা কী দেখলাম, এটা লোয়ার প্যালিওলিথিক যুগকে আমরা কোথায় কোথায় দেখতে পাই। মিডিল প্যালিওলিথিক যুগকে আমরা কোথায় কোথায় দেখতে পাবো? সোন নদী, নর্মদা নদী, তুঙ্গভদ্রা নদী, এই ভ্যালিগুলোতে আমরা দেখতে পারবো। এখানে আর একটা জিনিস লক্ষ্য করবে, পটোয়ার প্ল্যাটিউ কোথায় অবস্থিত? এটা ইন্দু আর ঝেলুম নদীর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত পটোয়ার প্ল্যাটিউ। সাংহাও কেভ কোথায় অবস্থিত? পেশোয়ার, পাকিস্তান। ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, না হলে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে, কোয়েশ্চেন আনসার খুঁজতে বা পড়তে অসুবিধা হয়ে যাবে। খুঁটিয়ে খুঁটিয়ে পড়া খুব দরকার, লাইন বাই লাইন, বারবার করে আমি বলছি। এরপরে অন্ধ্রপ্রদেশের আমরা দেখতে পাবো যে লেটার বা আপার প্যালিওলিথিক যুগের নিদর্শন কোথায় দেখতে পাই? অন্ধ্রপ্রদেশে দেখতে পাই, কর্ণাটকায় দেখতে পাই, মহারাষ্ট্র, সেন্ট্রাল এমপি, সাউদার্ন ইউপি, ছোটনাগপুর প্ল্যাটিউ। বোন টুলস আমরা কোথায় দেখতে পেয়েছি? এইটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে। বোন টুলস কোথায় দেখতে পাওয়া যায়? কুরনুল অ্যান্ড মুচতালায়, দেখো নামটা দেখে নাও, খুব কঠিন নাম। কুরনুল অ্যান্ড মুচাতলা চিন্তামণি গাভি, খুব ইম্পর্টেন্ট নাম, অনেক জায়গায় পাবে। মুচাতলা চিন্তামণি গাভি অন্ধ্রপ্রদেশে, এই জায়গাতে বোন টুলস দেখতে পাওয়া গেছে। যেটা আমরা দেখতে পেয়েছিলাম ওপরে, দেখতে বোন টুলস বলে আমরা পড়ছিলাম একটা পার্টে, বোন টুলসটা সম্পর্কে পড়ছিলাম, এইখানেই আমরা পড়ছিলাম বোন টুলস। এবার বলা হচ্ছে যে এই শেল আর স্টোন, দেখবে এখানে আর একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, অস্ট্রিচ এক্সেল বলে একটা এক্সেল পাওয়া যাচ্ছে। এইটা কি? এটা শেল আর স্টোনের একটা বিটস, শেল আর স্টোন একসঙ্গে মিলে এই অস্ট্রিচ এক্সেলটা তৈরি হয়েছে। এটা কোথায় দেখতে পাওয়া যায়? অন্ধ্রপ্রদেশে দেখতে পাওয়া যায়, মহারাষ্ট্রের পাটনায় দেখতে পাওয়া যায়। এই যে পাটটা আমরা পড়লাম, এখানে কোথায় কি দেখতে পাওয়া যায় এটা ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে বিভিন্ন ধরনের ছোট ছোট প্রশ্ন আসে, সেজন্য লাইন বাই লাইন পড়াটা খুব দরকার আমাদের হিস্ট্রি হিসাবে। এবারে দেখবে এখানে একটা ম্যাপ রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি ম্যাপটা তোমাকে। এটা হচ্ছে একটা ম্যাপ রয়েছে, এই ম্যাপটা দেখে না, ম্যাপটা দেখলে কী হবে, ম্যাপটা দেখে যদি তোমরা পড়তে পারো তাহলে সুবিধা হবে কি, তোমরা অনেক কিছু জানতে হবে ম্যাপের কোথায় কী রয়েছে। যেমন লোয়ার প্যালিওলিথিক, মানে গোল দাগগুলোতে লোয়ার প্যালিওলিথিক বলা হচ্ছে। মিডিল প্যালিওলিথিক, ত্রিভুজের মতো দাগগুলোকে বলা হচ্ছে, দেখতে পাচ্ছি যে ত্রিভুজের দাগ, এটা হচ্ছে মিডিল প্যালিওলিথিক। আপার প্যালিওলিথিক যেগুলো চৌকানো দাগগুলোকে দেখা যাচ্ছে যে আপার প্যালিওলিথিক যুগ। আর লোয়ার, মিডিল, আপার প্যালিওলিথিক, এটা আর একটা সাইনের মাধ্যমে দেখানো হচ্ছে, যে তিনটেই একসঙ্গে দেখা যাচ্ছে। দেখো যে এই পাশটা দেখতে পাচ্ছ, রেনি কিছু দেখা যাচ্ছে, বোধহয় রেনিগুন্টা বলে দেখা রয়েছে। তো এই যে আমি কেন দেখালাম, এটা জাস্ট তোমাদের দেখালাম, পড়ার সময় তোমরা যদি ম্যাপটা ব্যবহার করতে পারো তাহলে জায়গাটা একবার তোমরা দেখে নিতে পারবে। দেখে নিলে সুবিধা হবে কি, পড়তে তোমাদের খুব সুবিধা হবে আর পড়াটা মনে থাকবে আমরা যেটা পড়ছি। নেক্সট যে পার্টটা আমরা পড়বো, সেই পার্টের নাম হচ্ছে লোয়ার প্যালিওলিথিক যুগের এই সময়কালটা কত। 5,00,000 BCE থেকে 50,000 BCE। মিডিলের সময় কত? 3,85,000 BCE থেকে 40,000 BCE। আর লেট অথবা আপার প্যালিওলিথিক যুগের কত? 40,000 BCE থেকে 10,000 BCE। এটা হচ্ছে আমাদের সময়কাল। নেক্সট যে পার্টটা পড়বো এই পাশে, যে এই পার্টে মানে কোন পার্টটা এরা কভার করেছিল, কোন যুগের। যেমন এরা বলছে লোয়ার প্যালিওলিথিক বলছে আইস এজের সবথেকে বড় পার্ট এরা কভার করেছিল। আর মিডিল প্যালিওলিথিক যুগে দেখো বলা হচ্ছে 1960 সালে এইচডি সাংকালিয়া, এটা খুব ইম্পর্টেন্ট নাম, এইচডি সাংকালিয়া। একটা নাম এখানে আমরা পাবো নেভাসান ইন্ডাস্ট্রি, নেভাসান ইন্ডাস্ট্রি আমরা এখানে পাবো। এই নেভাসান ইন্ডাস্ট্রির নাম কি করে এসেছে? মহারাষ্ট্রের নেভাসা অঞ্চলে এটা তৈরি হয়েছিল।
1960 সালে, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট এই পাশে, মানে মিডিল প্যালিওলিথিক বা মিডিল যে যুগটা আমরা প্যালিওলিথিক যুগে। লোয়ার প্যালিওলিথিক যুগে কী বলা হচ্ছে, হোমো স্যাপিয়েন্স প্রথম এই সময় দেখা গেল। আমি বলেছিলাম হোমো ইরেক্টাস বলে একটা বিজ্ঞানসম্মত নাম, এবং আমরা পেলাম হোমো স্যাপিয়েন্স এই সময় পাওয়া গিয়েছিল। হোমো স্যাপিয়েন্স কী ছিল, মানুষের বিজ্ঞানসম্মত নাম। যখন বায়োলজি পড়বে তখন এগুলো জানতে পারবে। এই সময় কী হয়েছিল, এই সময় এদের যে মানুষের যে ক্যাপাবিলিটি, দেখো একটা লাইন বলা হচ্ছে কগনিটিভ ক্যাপাবিলিটি অফ হিউম্যানস। এই ফেজে মানুষ কি করেছিল, আইস এজের শেষ ফেজ ছিল এটা। এই সময় ক্লাইমেট চেঞ্জ হয়েছিল, আর মানুষের ক্যাপাবিলিটি মানে মানুষের সমস্ত ক্ষমতা আস্তে আস্তে বেড়ে গিয়েছিল। কিন্তু এটা কিন্তু লোয়ার প্যালিওলিথিক যুগে হয়নি বা মিডিল প্যালিওলিথিক যুগে হয়নি। এটা কখন হয়েছে, এটা হয়েছে আপার প্যালিওলিথিক বা লাস্ট যে এজটা এখানে এই সময়টা হয়েছিল। বোঝা যাচ্ছে? যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশানে জানাবে। অবশ্যই আমাকে লাইক করবে, কমেন্ট করবে এবং যতটা পারবে শেয়ার করবে, কারণ এই ভিডিওটা লাইন বাই লাইন ভিডিও। এই ভিডিও তোমরা খুব একটা বেশি পাবে না, মানে লাইন বাই লাইন বই ধরে ধরে পড়ানো ভিডিও খুব কম রয়েছে। তাই জন্য বলছি চেষ্টা করবে সাবস্ক্রাইব করা চ্যানেলটাকে, যাতে নেক্সট যে ভিডিওটা আসে তোমাদের কাছে যেন সবার আগে চলে আসে। নোটিফিকেশান বাটনেও তোমরা ক্লিক করে রাখবে যাতে তাড়াতাড়ি তোমরা ভিডিওটা পাও। আমি চেষ্টা করবো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ভিডিও দেওয়ার, যাতে তোমাদের সিলেবাসটা তোমরা বুঝতে পারো কীভাবে কোন দিক থেকে কীভাবে বুঝতে সুবিধা হয়। প্রত্যেকের কাছে যেন বইটা থাকে, বইটা আমি রিকোয়েস্ট করছি, বইটা থাকলে পড়তে সুবিধা হবে। নেক্সট, মেসোলিথিক এজ বা হান্টার্স অ্যান্ড হান্টারার্স কী বলা হচ্ছে, এই আগেরটাই আমরা পড়লাম ফুড গ্যাদারার্স, মানে ফুড তারা গ্যাদার করতো আর রেখে দিত, কিন্তু এইবারে তারা শিকার করা শিখলো। কী করে শিকার করা শিখলো বা কী হলো, এই এজে আমরা এখানে পড়ব। এই এজের নাম হচ্ছে মেসোলিথিক এজ। বোঝা গেল? এই মেসোলিথিক এজের কথার অর্থ কী? মেসো, দেখো নিচে লেখা থাকবে এখানে, আমি এখান থেকেই পড়ছি। মেসো শব্দের অর্থ হচ্ছে, দেখতে পাবো কিনা দেখো, মেসো আর লিথিক দুটো শব্দ মিলে তৈরি হচ্ছে মেসোলিথিক এজ। মেসো শব্দের অর্থ হচ্ছে মিডিল, লিথিক শব্দের অর্থ হচ্ছে স্টোন, মানে মিডিল স্টোন এজ সম্পর্কে আমরা এখানে পড়ব। তা মেসোলিথিক এজটাকে কী করে করা হয়, স্টোন এজের একটা কালচার এটা। মেসোলিথিক এজ আর হচ্ছে নিওলিথিক এজ কোন এরার মধ্যে পড়ে, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা ভালো করে বুঝবে। এই প্রশ্নটা বলছে মেসোলিথিক এজ আর হচ্ছে নিওলিথিক এজ, এরপরে আমরা নিওলিথিক এজটা পড়বো। এই দুটো এজ ভালো করে দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, পুরো ক্যামেরায় পড়ছে না, সরি এর জন্য। তা মেসোলিথিক এজ এবং নিওলিথিক এজ সম্পর্কে আমরা যে এরাটা পড়বো, সেই এরাটার নাম হচ্ছে হোলোসেন এরা। এইখানে কি হয়েছিল, এই দেখো প্যালিস্টোসিন এরা কত বছর অবধি চলেছিল, 10,000 বছর অবধি চলেছিল। প্যালিস্টোসিন এরা ছিল আগেরটারে, আগের যে এজ সম্পর্কে আমরা পড়ছিলাম প্যালিওলিথিক এজ সেই সম্পর্কে সেখানে ছিল। কিন্তু এইখানে যেহেতু আমরা পড়ছি মেসোলিথিক এজ, সেখানে এই এরাকে আমরা বলছি হোলোসিন এরা। এইবার এর একটা অ্যাসপেক্ট আমি তোমার সামনে পড়তে চাইছি। মেসোলিথিক এজ কে কী বলা হচ্ছে, রিডাকশান ইন সাইজ অফ ওয়েল এস্টাবলিশ টুল টাইস, মানে এই সময় মানুষ যে হাতিয়ারগুলো তৈরি করেছিল সেগুলোর সাইজ রিসাইজ করা হয়েছিল, মানে রিডাকশান ইন সাইজ। দেখো টুলগুলোকে দেখো ভালো করে, টুলগুলোর আকার আকৃতি আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু করলো বলে মানুষ এর ব্যবহারও ভালোভাবে করতে পারলো। এই যে ক্যারেক্টারিস্টিক্স এলো এই টুলসের এই সময়, এই যুগে, একে বলা হয় মাইক্রোলিথস। মাইক্রোলিথসকে দেখো আরেকটা কথা বলা হয় মিনিয়াচিওর স্টোন টুলস ইউজুয়ালি মেড ক্রিপ্টোক্রিস্টালিন সিলিকা চ্যালসিডনি চার্ট বোথ অফ জিওমেট্রিক্যাল অ্যান্ড নন জিওমেট্রিক্যাল শেপস। দেখা যাচ্ছে? বোঝো জিনিসটা, মাইক্রোলিথসটা কীভাবে তৈরি হলো। মাইক্রোলিথস হচ্ছে ছোটো এজের সবথেকে বড় ইম্পর্ট্যান্ট একটা পার্ট মাইক্রোলিথস একটা ছোটো টুল, এই যে টুলসের মধ্যে ক্যারেক্টারিস্টিক দেখা যাচ্ছে, এটার নামই মাইক্রোলিথস। তা সেখানে কী কী ব্যবহার হচ্ছে, ক্রিপ্টোক্রিস্টালিন ব্যবহার হচ্ছে, সিলিকা ব্যবহার হচ্ছে, চ্যালসিডনি ব্যবহার হচ্ছে, চার্ট ব্যবহার হচ্ছে। বুঝে গেল? তো জিওমেট্রিক্যাল আর নন জিওমেট্রিক্যাল বিভিন্ন শেপ দেখতে পাচ্ছ এখানে, শেপগুলো জিওমেট্রিক্যাল শেপ আসছে, মাঝে মধ্যে নন জিওমেট্রিক্যাল শেপও আমরা দেখতে পাচ্ছি। নেক্সট যে আমরা এখানে কী পড়বো, এই টুলগুলো কোথায় হতো। দেখো এখানে বলছে স্পেয়ার হেডস, অ্যারো হেডস, স্টিকেলস, হাফটিং দেম টু উডেন অর বোন হ্যান্ডেলস। এইগুলোর মাধ্যমে, মানে এই যে তুমি দেখছো এগুলো আকারের সম্বন্ধে বলছে, এরা কেমন আকারের ছিল। কখনো দেখো ভোতা, কখনো মাথার দিকটা চওড়া, কখনো এই মাথার দিকটা চওড়া, এইগুলোকে বিভিন্ন শব্দে এরা ব্যবহার করছে। মেসোলিথিক এজে এই যে অ্যানিম্যাল আর বার্ডসকে
হান্ট করতে খুব সুবিধা হতো। তো আমি কোনো শিকার করব, শিকারে খুব সুবিধা হয় এই সময়টা। আর এই নিচে একটা পার্ট আমি দেখতে পাচ্ছি যেখানে কিছু রয়েছে। এই এরার সময় কী ছিল, এই এরার সময় কিছু রেজাল্ট আমরা পাচ্ছি। ধরো এজ, আইস মেল্টিং করা বা কোনো ফ্লোরা ফনা, এটা ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন দেয়। আমরা অনেক সময় কী করি, বইয়ের মাঝখানের অংশগুলো স্কিপ করে বেরিয়ে যাই, এতে অনেক অসুবিধা হয়ে যায়। কোশ্চেন আমরা বুঝতে পারি না, ভাবছি আমরা সিলেবাসের বাইরে কোশ্চেন দিচ্ছে, কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়লে অনেক কোশ্চেন আমরা পাবো। ফ্লোরা অ্যান্ড ফনা, এখানে একটা চেঞ্জ আসছে এবং এই সময় গ্লোবাল ওয়ার্মিং বা হিউম্যান গ্রুথ বিকাম হাইলি মোবাইল অ্যান্ড বিগ্যান টু অকুপাই ভেরিয়াস ইকোজোনস। দেখা যাচ্ছে এই যে টেম্পারেচার এই সময় বেড়ে গিয়েছিল, টেম্পারেচার বেড়ে যাওয়াতে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিয়েছিল। ফ্লোরা ফনা এসেছিলো বা তোমার আইস গলে গিয়েছিলো, গ্লোবাল ওয়ার্মিং একটা পার্ট দেখা দিয়েছিল। কেন? টেম্পারেচার অনেক এই সময় বেড়ে গিয়েছিল। তাহলে এইটা গেলে হচ্ছে মেসোলিথিক এজের একটা পার্ট। তাহলে মানুষ এ সময় শিকার করতে অনেক সুবিধা হলো, মানুষ শিকার করতে পারলো। আমরা যে পয়েন্টটা এখানে যে পয়েন্টটা দেখলাম, সরি